এই মূলনীতি চেঞ্জের বিষয়টাকে আপনার আসলে কিভাবে দেখছেন? হয় কি কিছু সেটেল জিনিস মানে অস্থিতিশীল করতে হয় না। এখন যদি এই নতুন 5টা মূলনীতি হয়, পরের সরকার যেই আসুক না কেন, 2 বছর পরে হোক 5 বছর পরে হোক, সে বলবে না আমাদের কিছু নতুন মূলনীতি, আমরা মনে করি যে আরও নতুন কিছু মূলনীতি হওয়া উচিত। তার পরের সরকারও একই কথা মনে করতে পারে। তখন বারবার মূলনীতিগুলি এভাবে যদি পরিবর্তন হয় তাহলে এটা মূলনীতি থাকে না। একইভাবে যে দেশের নাম পরিবর্তন, আমি তো মনে করতে পারছি না কোন দেশ ইদানিং মানে গত 50-70 বছরে তাদের নাম পরিবর্তন করেছে। তো এখন এই কমিশনের মানে সুপারিশ মোতাবেক যদি নাম পরিবর্তন করেন তাহলে সামনের সরকার এসে আবার তো নাম পরিবর্তন করবে। এইভাবে যদি চলতে থাকে তো 20 বছর পরে আমাদের নাম কি, আমাদের তো কনফিউশন হয়ে যাবে। তো কতগুলি জিনিস আছে যে ভালো হোক মন্দ হোক নাড়াচাড়া করতে হয় না। আমি বলবো যে এইসব জিনিসে নাড়াচাড়া করলে এটা লাভ কিছুই হবে না, বরং এটা অস্থিতিশীলতা বাড়াবে। নাগরিকত্ব নিয়েও একটা চেঞ্জ নিয়ে আসে বাঙালি থেকে বাংলাদেশির জায়গা, এই বিষয়টাকে স্যার আপনি কিভাবে? যুক্তরাষ্ট্র সংবিধানের সর্বশেষ সংশোধনী হয়েছে 1992 সালে। 1794 সালে প্রস্তাব উত্থাপন হয়েছিল, ওইটা 1992 সালে গিয়ে পাশ হয়েছে। একটু বুঝতে হবে যে কেন অন্যান্য দেশরা কীভাবে কথায় কথায় সব বদলায় না। আমেরিকান সংবিধান 1789 সালের 7টা অনুচ্ছেদ, 11 না বা 12 পৃষ্ঠার বই। তুই 7টা অনুচ্ছেদের একটা সংবিধান নিয়ে মানে কত 12-13 পৃষ্ঠার একটা মানে বই, তারও তো কত 235 বছর কাটিয়ে দিল। কথায় কথায় সংশোধনী করে না কেন? এগুলি আইনের কতগুলি মূল জায়গা আছে। আমাদের একটা ভ্রান্ত ধারণা হলো যে আইন পরিবর্তন করলে সব কিছু ঠিক হয়ে যাবে। যে ধরুন খুনের একটা সংজ্ঞা আছে, আপনি এই কাজ করলে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে খুন করা বলা হবে এবং এর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। কারণ দেশে তো খুন হচ্ছে, তাহলে আপনি কি বলবেন এই খুনের ধারাটা ভুল? অতএব এইগুলি মানে মূল জায়গাগুলি বুঝতে হবে। আর সংবিধান এমন একটা জিনিস যে হুট করে এটা পরিবর্তন করলে এটা দেশ অস্থিতিশীল হয়, ভালো কিছু হয় না। অনেক জায়গায় যেমন আদিবাসী বিভিন্ন জাতি গোষ্ঠী আছে, তাদের জায়গায় আসলে বাঙালি জাতি বা ওই জায়গাতে একটা কনফ্লিক্ট ছিল। হ্যাঁ, না এটা তো অবশ্যই ঠিক আছে। ওনারা যেটা বলেছেন, হ্যাঁ ওনারা বলছেন এই নিয়ে একটা আলোচনা আমাদের হওয়া দরকার। এটা নিয়ে গত হাসিনা সরকারের আমলে 75 সংশোধনের পরে তারা যেই শব্দ ক্ষুদ্র নৃগোষ্ঠী যোগ করেছে, এটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। তো এই প্রস্তাবনাতে এই জিনিসগুলি আসছে, এটাকে আমি দেখি যে এইসব ব্যাপারে আমাদের একটা আলাপ আলোচনা সূত্রপাতের জায়গা রচিত হয়েছে। এখন সবাই আমরা আলাপ আলোচনা করব, তারপরে যদি ঐক্যমত হয় তখন ওই অনুযায়ী এটা পরিবর্তন করা হবে অবশ্যই। মূলনীতি জায়গাটা আরেকটা যে বিষয়গুলো যুক্ত করা হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ আর গণতন্ত্র আগে থেকে যেটা ছিল রেখে দেওয়া হয়েছে, এই বিষয়টাকে আপনি যদি একটু স্পেসিফিক করে বলেন স্যার। তাহলে ন্যায় বিচার যোগ করবেন না কেন? আমার অন্য আরও কিছু আরও মূলনীতি মানে সাংস্কৃতিক ঐতিহ্য যোগ করবেন না কেন? আরও তো অনেক মূলনীতি যোগ করা যায়। এখন এগুলি মূলনীতি, আর একটা মূলনীতির কোনো আইনি প্রয়োগযোগ্যতা নাই, তাই তো? মূলনীতি আপনি আইনের মাধ্যমে এটাকে মানে এনফোর্স করা কি বলে, এটাকে মানতে বাধ্য করতে পারবেন না। হ্যাঁ, এখন ওনারা বলছে যে 2য় ভাগ আর 3য় ভাগ এক হয়ে যাবে, অন্ন, বস্ত্র, খাদ্য, শিক্ষা, বাসস্থান এইগুলিও মৌলিক অধিকার হয়ে যাবে। আর এইগুলি দুনিয়াতে একটা দেশে সংবিধান বার করে আমাকে দেখান যে এইগুলি মৌলিক অধিকার হিসাবে সংবিধানে বলা আছে। হ্যাঁ, ওনারা বলছেন তাহলে এটা সাধারণত এটা মৌলিক অধিকার না, মানে অর্থ পাওয়া সাপেক্ষে মৌলিক অধিকার হবে। তো অর্থ পাওয়া সাপেক্ষে মৌলিক অধিকার হবে, এই ধরনের জিনিসপত্র আসলে মানে সংবিধান চর্চায় সংবিধানে থাকে না। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রণয়নের
একটা প্রস্তাব করা হয়েছে। এই সবগুলো প্রস্তাবের মূল জায়গা হচ্ছে বলছে যে স্বৈরাচার যাতে আর না ফিরতে পারে। তো আপনার কি মনে হচ্ছে? আমি বলবো রাশিয়ার সংবিধানটা 1993 সালের রাশিয়ান সংবিধানটা পড়তে ভালো কথার ওখানে শেষ নাই, এবং ওইটা পশ্চিমা মানে সংবিধান বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের চেক অ্যান্ড ব্যালেন্স যেটা আমরা বলি, সংবিধানে ভারসাম্য, ওইগুলি তাদের পরামর্শ নিয়ে 1993 সালের রাশিয়ান সংবিধান, বা ওই যে আজারবাইজান, উজবেকিস্তান, তাজিকিস্তান, যেটা প্রাক্তন সোভিয়েত অঙ্গরাজ্য ছিল, সবার খুব ভালো সংবিধান লেখা আছে, কিন্তু প্রত্যেকটা দেশের ন্যূনতম একজন শাসক গত 20 বছর ধরে আছে, 20 বছরের কমে এইসব দেশে কোনো শাসক নাই। অতএব এইগুলি সংবিধানে কি লেখা আছে সেটার উপর, হ্যাঁ সংবিধানে ভালো কথা অবশ্যই লেখা থাকতে পারে, তারপরে যে সংবিধানে কোনো আমি মোটেও মানে এটাকে মানে গুরুত্বপূর্ণ মনে করছি তা না, কিন্তু সংবিধান বদলালে যে দেশ বদলে যায় না সেটা বুঝতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কেন, মানে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সমস্যাটা কোথায়, কি সমস্যা সমাধানের জন্য আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন? যেসব দেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে, ওই দুই কক্ষ মানে নিম্নকক্ষ আর উচ্চকক্ষ, তাদের সম্পর্ক কি হবে, একজন আরেকজনের সাথে একমত হলে কি হবে, দ্বিমত হলে কি হবে, কোনো একমত হলো না, দ্বিমত হলো না, পার্টলি একমত হলো, পার্টলি দ্বিমত হলো, তাহলে কি হবে? এইগুলির বাবা বুঝতে, এইগুলির মানে আইনের দ্বিকক্ষের সম্পর্কের আইন বুঝতে গেলে আমাদের 20-30 বছর লেগে যাবে। বেলজিয়ামে 1970 সালে তারা এক কক্ষ থেকে দ্বিকক্ষতে মানে পরিবর্তন করার উদ্যোগ শুরু করে 1970-এ। 1990-তে গিয়ে 20 বছর পরে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করেছে। সংসদের আসন সেটাকে 400 এবং উচ্চকক্ষে 105, তার মানে 505টা আসনের কথা উচ্চকক্ষ নিম্নকক্ষ, এতগুলো আসন কি আমাদের দরকার আছে? আসন ছাড়াও তো বড় কথা হলো যে বাবা ভারতের কথাই ধরেন, হ্যাঁ 47 এখন ভারতের জনসংখ্যা মোটা দাগে 140 কোটি। 47 সালে যখন ভারত স্বাধীন হয়েছিল কত মনে নেই, বোধহয় 50-60 কোটি ছিল। পৃথিবীর সব দেশেই তো বেশিরভাগ দেশেই জনসংখ্যা বেড়েছে, কিন্তু সংসদীয় আসন সংখ্যা তো কেউ বাড়ায় নাই। তা আমরা আবার ওই যে আমরা এখন বোধহয় দুনিয়ার মানে সংবিধানের জগতে অনেকগুলি নতুন অবদান তৈরি করতে চাচ্ছি, এছাড়া তো আমি আর কোনো যুক্তি দেখি না। মানে আমার তো মনে পড়ে না যে জনসংখ্যা বাড়ার সাথে সাথে সংসদীয় আসন বাড়ানো হয়েছে। আমেরিকার যে না কংগ্রেসে 435 জন, সিনেটে 100 জন, মানে ছোটোবেলা থেকে যতদিন ধরে জ্ঞান হয়েছে বা পড়াশোনা শুরু করছি তখন থেকে তো 435 আর 100ই জানি। যে সংসদ সদস্য বা এইগুলা হলে একটা বেনিফিটের জায়গা থাকে। যদি আমরা অন্য কাঠামোতেও দেখি যে সংসদ সদস্য ট্যাক্স পে গাড়ি নিয়ে আসবে, তার কাছে ভাতা আছে, তার কাছে সুযোগ সুবিধা, তার কাছে এলাকা থাকে, সে এলাকাকে মেনটেন করবে ওই জায়গা। এই জায়গা থেকে যদি দেখেন আসলে এই সংবিধান মানে এই সংসদ সদস্য বাড়ানোকে আলাদা বার্ডেন তৈরি করবে কিনা? না ওইটা তো আছে, কিন্তু কেউ তো করে নাই রে বাবা, এটা কেন করব আমরা? যেটা দুনিয়ায় কেউ করে নাই সেটা আমরা কেন করবো? যে ঠিক আছে আমরা হঠাৎ দিয়ে সিদ্ধান্ত নিলাম যে আমাদের পড়াশোনা ভালো হওয়ার জন্য সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিব। কারো মাথায় আসলো যে হ্যাঁ খামাখা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি হয়, র্যাগিং হয়, ওই যে তারপরে চাঁদাবাজি হয়, সে দরকার নেই, আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবো। আমরা অনেক তো এই ধরনের কথাবার্তা তো। আর ওই যে আপনি সংসদের কাজ আমাদের, হ্যাঁ একটা জায়গায় সমস্যা আছে, স্থানীয় সরকারগুলি শক্তিশালী না, এবং স্থানীয় সরকারকে সংসদরা শক্তিশালী করতে দেয় নাই। সংসদ সদস্যরা, উন্নয়নের কাজ হবে স্থানীয় সরকারের, আর সংসদের কাজ দুইটা, একটা হলো আইন প্রণয়ন করা, আর একটা হলো সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। তো এখন যেটা একটা জিনিস হয়তো আমার মাথায়টা আসছে, আমাদের সংবিধানে 147 অনুচ্ছেদে বলা আছে যে যারা সাংবিধানিক পদে আছেন, যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, নির্বাচন কমিশনার, এরা তাদের ওই পদে যেই বেতন ভাতাদি পাবেন তার বাইরে তাদের আর কোনো আয় উপার্জন থাকতে পারবে না। আপনি প্রধান নির্বাচন কমিশনার প্লাস আপনি
হোয়াট এভার ডেভেলপারের ব্যবসা করবে, এটা হবে না। তো 8 জনের যেটা আছে তার সাথে সাথে সংসদ সদস্য কিন্তু শপথ নেয়। তো সংসদ সদস্যের ব্যাপারে 147টা প্রযোজ্য করা দরকার। ওই জন্য দরকার হলে তাদের ডালে বেতন ভাতা দিয়ে বাড়িয়ে দিলেন। তো এখন আমাদের রাষ্ট্রে যেটা 8 লক্ষ কোটি টাকার বাজেট, তো 300 জনের আয় আপনি 1 লাখ বা 1.5 লাখ করে বাড়ালে কিচ্ছু যায় আসে না। কিন্তু সংসদদের ব্যবসা থেকে দূরে সরাতে হবে। তাহলে যেটা হবে যে ব্যবসায়ীরাও সংসদ সদস্য হতে পারবে না, হতে যাবে না। সংসদের নিম্নকক্ষে যে আসন থাকবে তার 10% তরুণ প্রার্থীর জন্য মনোনীত করা, সেই সাথে তাদের বয়স 25 থেকে কমিয়ে 21 করে নেওয়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছে। এইটাকে আপনি কিভাবে দেখছেন? 20 না কেন, বয়স 19 কেন না, 10% কেন, 30% কেন না? যুক্তি থাকতে হবে তারা কথা বলার পিছনে। আমার যুক্তিগুলি হয়তো পূর্ণাঙ্গ রিপোর্টে আসবে, তখন হয়তো বুঝতে পারবো যে ওনারা 10%-এর কথা বলছেন, 30%-এর কথা কেন বলেন নাই, কেন 21 বছর বলছেন, কেন 19.5 বলেন নাই। এগুলি আসুক, আলাপ আলোচনা হোক, তাদের যুক্তি আমরা বুঝি। প্রধানমন্ত্রীর পাওয়ারটাকে খর্ব করার একটা করা হয়েছে যে একটা এনসিসি থাকবে, রাষ্ট্রপতিকে কিছু পাওয়ার দেওয়া হবে। এই যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে, এটা কি প্রধানমন্ত্রীর পাওয়ার আদতে খর্ব হবে কিনা, হলে কি প্রসেসে হবে? এটা তো ওনারা একটা হ্যাঁ, ওই যে এনসিসির কথা বলেছেন। হ্যাঁ, এখন সমস্যা হলো যে আপনি সংবিধানের মাধ্যমে অনেকগুলি প্রতিষ্ঠান তৈরি করতে পারেন। যেমন বোধহয় আছে, আমার যদি ভুল না হয়, যেমন দুদককেও বোধহয় সাংবিধানিক প্রতিষ্ঠান করতে বলা হয়েছে, মানবাধিকার কমিশনকেও সাংবিধানিক প্রতিষ্ঠান করতে বলা হয়েছে। এখন সংবিধানে কিছু ঢুকালে প্রিজাম্পশন অফ কারেক্টনেস, মানে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বা তারা কাজ সঠিক করছে, এটা অনেক বেশি। এটা এত বেশি যে সংবিধানে স্পষ্ট বলা আছে 51 অনুচ্ছেদে যে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। উনি ফৌজদারি অপরাধ করলে, চুরি ডাকাতি করলেও মামলা করা যাবে না। অর্থাৎ ধরুন সংসদ যদি একটা আইন পাশ করে, তাহলে ওইটাকে অসাংবিধানিক বলা, প্রিজাম্পশন অফ কারেক্টনেস, যে সংসদ সঠিক আইন পাশ করেছে। এখন আপনি যত সংবিধানে যতগুলি আপনি এইসব কমিশন ঢুকাবেন, তার মানে কিন্তু তারা ধরে নিতে হবে যে তারা কোনো ভুল কাজ করবে না, তারা সবাই সঠিক কাজ করবে। কিন্তু এই ধরে নিলে হয় কি, তারা জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে যায়। একটা সাধারণ দুদক থাকলো, আমি যত সহজে তার সমালোচনা করতে পারবো, সে যদি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হয়, সাংবিধানিক তার অনেকগুলি সুরক্ষা আছে, তখন তার সমালোচনা করাটা একটু কঠিন হবে। বা আইনও এখন দুদকের আইন না, বিচার বিভাগে দুদকের কোনো কাজের বিরুদ্ধে নেতিবাচক মূল্যায়ন করে একটা আদেশ দিতে পারে, কিন্তু সে যদি সাংবিধানিক প্রতিষ্ঠান হয়, বিচার বিভাগের সমকক্ষ না হলেও বিচার বিভাগও সাংবিধানিক প্রতিষ্ঠান, ওইটাও সাংবিধানিক প্রতিষ্ঠান। অতএব এইগুলি করা সাংবিধানিকভাবে কাম্য না। আর এখন যদি এই 5 জন 7 জন 8 জনে মিলে যে এনসিসি হবে, তারা যে সব সময় কোনো একটা ব্যাপারে ঐক্যমত্যে আসবে, ওখানে তো বিভিন্ন পদের লোক থাকছে, তাই তো? তারা কোনো ব্যাপারে ঐক্যমত্যে আসবে, তার সম্ভাবনা কতদূর? এটা কি আলাদা একটা ক্যাবিনেট হচ্ছে কিনা, সুপিরিয়র ক্যাবিনেট হচ্ছে কিনা? হ্যাঁ, ওইটাই তো। কিন্তু তাদের মধ্যে যে আপনি তো বললাম তো, এরকম প্রতিষ্ঠানের সংবিধানের নয় এটা, তাহলে এটা হাফওয়ে থ্রু ক্যাবিনেট করলে, একটা নর্মাল ক্যাবিনেট, একটা দেড় গুণ ক্যাবিনেট, একটা দ্বিগুণ ক্যাবিনেট, এতে কি লাভ হবে? এতে তো জটিলতা বাড়বে। যে টার্গেটকে ফোকাস করছে, আসলে এগুলোর জন্য কি এটা দরকার ছিল, যেটা স্বৈরাচার হইতে দিবে না, এই টার্গেটের জন্য এগুলো কি দরকার ছিল না, অন্য কোনো ওয়ে আছে? আসলে এইটা সর্বপ্রথম নির্ভর করবে রাজনৈতিক দলের উপরে। আমাদের রাজনৈতিক দল, এটা আওয়ামী লীগ, বিএনপি নির্বিশেষে, রাজনৈতিক দলগুলি হলো সবচেয়ে বেশি অগণতান্ত্রিক প্রতিষ্ঠান। কারণ আমি তো রাজনৈতিক দল একটাও খুঁজে পাই না যার নেতৃত্বে পরিবর্তন গত 40 বছরে হয়েছে। তো আপনি যত তার পদগুলি হয়,
প্রধান নেতার নির্দেশ করবে বা প্রধান নেতার ইচ্ছা অনুযায়ী হয়। তো আপনি সবচেয়ে বড় অগণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চালাবে এবং সেখানে গণতন্ত্র হবে, সেটা মানে এটা কখনো সম্ভব হবে না। অতএব দেশে গণতন্ত্র হতে হলে স্বৈরাচারের যদি না আসে, ফ্যাসিবাদ যদি না আসে, তাহলে আমাদের মানে ফোকাস হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত রাজনৈতিক দলের আভ্যন্তরীণ গণতন্ত্রায়ন নিয়ে। তো এটা নিয়ে আমরা কোনো কথা বলি না। আমাদের যে ইলেকশন হয়, যে কারণে মেয়াদ এখন 5 বছরের জন্য, সেই মেয়াদটা কমিয়ে 4 বছর নিয়ে আসার একটা পরিকল্পনা প্রস্তাব দেওয়া হয়েছে। এই মেয়াদ কমানোটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? স্থিতিশীলতার যে পক্ষে বিপক্ষে যুক্তি আছে, ঠিক আছে, ওনারা 4 বছর বলেছেন, আমরা এটা পক্ষে বা বিপক্ষে আলোচনা করব। আমেরিকায় কংগ্রেস তো 2 বছর, মানে আমেরিকার যে লোয়ার হাউস প্রতি 2 বছরের ইলেকশন হয়, আবার অন্যদিকে সিনেট প্রতি 6 বছরে। তো এখানে দুনিয়ায় বিভিন্ন ফর্মুলা আছে, 2 আছে, 6 আছে, 5টা বোধ হয় বেশিরভাগ দেশে 5ই হলো মানে কমন আর কি। ও আমেরিকার প্রেসিডেন্ট 4 বছর, হ্যাঁ, তো ওখানে 2 আছে, 4 আছে, 6 আছে, তাই তো। তো এখন এটা হ্যাঁ পক্ষে বিপক্ষে যুক্তি আছে, এইগুলি আমি ধরছি ওনারা প্রস্তাব দিয়েছেন। এখন এটা নিয়ে আমরা সবাই আলোচনা করে যদি সবাই 4 মনে করে যে এটা কাম্য, তাহলে 4 হবে। আর যদি বলে আগেরটাই ভালো ছিল, 5ই ভালো ছিল, তাহলে 5 থাকবে। এই যে প্রধানমন্ত্রী 2 বারের বেশি হওয়া যাবে না, এটাকে কনজিকিউটিভ না, একেবারেই হওয়া যাবে না, এরকম মোটামুটি করে আহ্বান দেওয়া হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো বললাম তো, এটা রাজনৈতিক সংস্কৃতির উপরে নির্ভর করবে এবং শেষ বিচারে এটা তো রাজনৈতিক দলকে এটার সাথে ঐক্যমত হয়ে নেক্সট নির্বাচনে যারা জিতবে তাদের সংসদে পাশ করতে হবে, তাই তো। এখন এইটা ওই পর্যন্ত যেতে বহু দেরি। এখন বেগম খালেদা জিয়া একদিনের চিকিৎসা হয়নি, এখন যুক্তরাজ্যে চিকিৎসা হচ্ছে। আমরা সবাই আশা করছি যে উনি সুস্থ হয়ে উঠবেন। উনি 3 মাসে সুস্থ হয়ে দেশে ফিরে আসলেন, নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং সে প্রধানমন্ত্রী, বিএনপি বলল উনি আমাদের প্রধানমন্ত্রী। এটা কি আপনি আটকাতে পারবেন এইসব নিয়ম কানুন করে? উনি তো অলরেডি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। তো এখন যদি উনি 4 বারের হতে চান, এটা কমিশনের ইচ্ছার উপরে নির্ভর করবে, আমার আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে, না জনগণের ইচ্ছার উপরে নির্ভর করবে? অথবা এগুলি জটিল ব্যাপার আর কি। হ্যাঁ, হয়তো কাগজে কলমে মনে হবে যে 2 বার না থাকাটাই ভালো, কিন্তু বাস্তবতা তো ভিন্ন রূপ। আর শেষ বিচারে হ্যাঁ আমেরিকায় 2 বছর 2 বারের বেশি আছে, এটারও কারণ আছে। এটা ওদেরও একটা স্বৈরাচারী ব্যাপার ছিল। প্রেসিডেন্ট রুজভেল্ট এই 1930-এর শতকের শেষে, 1940-এর শতকের পর থেকে রুজভেল্টের পপুলারিটি এত বেশি ছিল, সে কাউকে হারাতে পারছিল না। তখন রুজভেল্টকে ঠেকাবার জন্য একটা ওই হতে যদ্দূর মনে পড়ে 4 থেকে 2 করা হয়েছিল। হ্যাঁ, আমেরিকা সুফল পেয়েছে, কিন্তু আমেরিকা যেটাতে সুফল পেয়েছে আমরা সেটাতে সুফল পাবো এর তো কোনো নিশ্চয়তা নাই। প্রস্তাব দেওয়া আছে যে প্রধানমন্ত্রী হিসেবে যখন কেউ শপথ নেবেন, তিনি তখন দলীয় প্রধান থাকতে পারবেন না, তিনি তখন সংসদ নেতা হিসেবে থাকতে পারবেন না। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? দলীয় প্রধানের পদ তো এটা কোনো সরকারি পদ না, তাই তো। মানে আপনি যেগুলি ধরেন মানে সরকারি পদ, মানে রাষ্ট্রের পদ, সরকারি পদ, ওখানে আপনি বাধা নিষেধ দিতে পারেন। কিন্তু যেগুলি সরকারি পদ না, ধরেন আপনি যে কর্ম কমিশন, সরকারি চাকরির সর্বোচ্চ বয়সসীমা 30 থেকে 32, আপনি এখানে নিয়মকানুন করতে পারেন। কিন্তু একটা প্রাইভেট প্রতিষ্ঠানে যদি কেউ 40 বছর বয়সে প্রথম চাকরি পায়, তো এটাও একটু মাথায় রাখতে হবে আর কি। এগুলি অনেক মানে কাগজে কলমে অনেকটা সমাধান অনেক সময় খুব সহজ মনে হয়, কিন্তু এর ইমপ্লিকেশনসটা চিন্তা করতে হবে। তো আমি সব প্রস্তাবের আমি একটাতেও কিন্তু নাকচ করছি না। আমি যেভাবে একটু মানে নেতিবাচক হিসাবে বললাম, এটা এই ব্যাপারে আলোচনা শুরু করার জন্য। ওনারা একটা প্রস্তাব দিয়েছে, নিশ্চয়ই পক্ষে যুক্তি আছে, কিন্তু এর বিপক্ষেও যুক্তি আছে। আমি কিছু বিপক্ষের যুক্তির সূচনা করলাম এবং এইটা আমরা সবাই আলাপ আলোচনা করে সিদ্ধান্ত আসবো। আর তারপরে সর্বশেষ বিচারে এটা যেই রাজনৈতিক দল মানে নির্বাচনে জিতে
সংসদে আসবে তাদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলে তারা যেগুলি গ্রহণযোগ্য মনে করে সেটাই বাস্তবায়িত হবে। দেশ, রাজনীতি, অর্থনীতি, সমাজ এটা এটা না, এটা ক্লিনিক্যাল ল্যাবরেটরি দিয়ে এটা রোগ না। এর ওইরকম 2 লাইনে কোনো সমস্যা নাই, আরে সমাধান নাই। এটা বললাম, মানে 2 টার্ম কেন, 1 টার্ম না কেন, 3 টার্ম না কেন, ওই যে বললেন যে 4 বছর 5 বছর না কেন, 6 বছর না কেন, আমি বলব যে 6 বছর 1 টার্ম, 1 টার্ম থাকবে, কিন্তু তার জন্য আমি বছর বাড়িয়ে দিই। এগুলি আলোচনা করে যে সিদ্ধান্তে আসতে হবে। হ্যাঁ, ওনাদের যেটা অবদান হিসাবে বলবো যে এইসব ব্যাপারে ওনারা মনে করছেন, যথার্থভাবে সঠিক মনে করেছেন যে এইসব ব্যাপারে আমাদের একটু পুনর্বিবেচনা, আলোচনা করা দরকার। আপনার এই ইলেকশন ব্যবস্থায় এই অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা কিভাবে দেখছেন, যে সুপারিশটা এসেছে? হ্যাঁ, এটা তো আমাদের মানে গত 30 বছর বা 35 বছর ইতিহাস সেটা স্পষ্ট যে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে তখন অনেক ভালো, নিখুঁত না বললেও অনেক ভালো নির্বাচন হয়েছে। আর আমাদের এই গত 54-55 বছর বছরে রাজনৈতিক দলের অধীনে যতগুলি নির্বাচন হয়েছে একটাও সুষ্ঠু নির্বাচন হয় নাই। তো আমাদের যেটা পরিতাপের বা দুঃখের ব্যাপার হলো, হ্যাঁ, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের লাগবে, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। কিন্তু তার সাথে আমাদের এইটাও তখন বুঝতে হবে যে আয়নায় আমাদের চেহারা দেখা দরকার। আমরা ধরেই নিচ্ছি যে আমাদের রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে তাহলে তারা চোর, তারা সুষ্ঠু নির্বাচন দিবে না, তাই তো? সুষ্ঠু নির্বাচন দিবে না, একদল চোর আমাদের দেশ চালানো এটা কিন্তু মেনে নিয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকার যখন বলছি সেটাই বলছি যে রাজনৈতিক দলকে আমরা চোর, কারচুপি করে ব্যালট বাক্স ছিনতাই করবে, এরা কোনো আইন অনুযায়ী কোনো ভালোভাবে কোনো কাজ করবে না, সেটা কিন্তু আমরা স্বীকার করে নিচ্ছি। শ্রীলঙ্কাতে এত কিছুর পরে তো শ্রীলঙ্কাতে সুষ্ঠু নির্বাচন হয়েছে। ইন্ডিয়াতে দুনিয়ার সবচেয়ে বড় নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়। ওরা ধরে নেয় না যে ওদের প্রধান রাজনৈতিক শক্তিগুলি চোর ডাকাতে ভরপুর, চান্স পেলেই তারা বেআইনি করবে। তো এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের আগাতে হবে এটা ধরে নিয়ে যে আমাদের রাজনীতিবিদরা চোর, ডাকাত, কারচুপি করে, কোনো আইন প্রতি তাদের শ্রদ্ধা নাই, আবার 3 মাস পরে তাদের হাতেই আমরা দেশ শাসনের ভার তুলে দিচ্ছি। স্যার, এই জায়গা থেকে বলি যে যদি এতগুলো সংশোধনের জায়গায় যদি আগের কেয়ারটেকার ফর্মে ফেরা যায়, সেই ক্ষেত্রে আপনি বলছেন একটা কম্পারেটিভলি একটা ভালো ইলেকশন হয়, সেটাই কি এনাফ ছিল? আমি যে কথাগুলি বলছিলাম যে সকালে উঠে সংবিধান সংশোধন, বিকালে উঠে আবার সংবিধান সংশোধন, এটা আমাদের এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। দেশে আইনের শাসন, গণতন্ত্র, ন্যায় বিচার, এই জন্য সংবিধানে কি ভাষায় লেখা হলো, কি লেখা হলো সেটা থেকে অন্য বড় জিনিসগুলি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সেই চর্চাগুলি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে আপনি যেটা বলছেন, হ্যাঁ, নির্বাচন ভালো করার দিয়ে কথা, নির্বাচনে গত 3টা নির্বাচনে সবচেয়ে বেশি অকাজ হয়েছে, এবং ওই 3টা নির্বাচনের ফলে যে ধারণা হয়েছে যে আওয়ামী লীগের যে তারা তো আজীবনই থাকতে পারবে। তো হ্যাঁ, নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করলে তারপরে নতুন সরকার আসলে তাদের উপরে সংস্কারের জিনিসটা ছেড়ে দিলে অনেক বেটার হতো। শিওর। বিচার বিভাগে কিছু সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, আদালত, হাইকোর্টকে বিভাগীয় শহরগুলোতে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এই যে 96 অনুচ্ছেদ বিচারকের অপসারণ, হ্যাঁ, গত 55 বছর বয়সে 96 অনুচ্ছেদকে সবচেয়ে বেশি 7 বার সংশোধন করা হয়েছে। তো 7 বারের জায়গায় আবার 8 বার করবেন। এগেন ওই যে না বোঝা থেকে এটা আসছে যে ওই একটা ধারাকে বারবার বদলালে সমস্যার সমাধান হয় না। তাই যদি বললাম তাহলে খুনের ডেফিনেশন বারবার বদলান, যে প্রতি বছর আমাদের বছরের দেশে 3200 থেকে 3300 মানুষ খুন হয়। তো প্রতি বছর তাহলে খুনের ডেফিনেশন বদলাতে হবে। অথবা এই জন্য এগুলির ব্যাপারে হ্যাঁ অনেক প্রস্তাব, অনেক কিছুর ব্যাপারে তো করা যায়।
আর বিকেন্দ্রীকরণের জায়গাটা কিভাবে দেখছেন? কারণ তো এরশাদ হুসেন মোহাম্মদ এরশাদ করেছিল, তাই তো সুপ্রিম কোর্ট বলেছে যে এটা অসাংবিধানিক। তো এখন আপনি পজিশন নিতে পারেন যে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলেছে, তো কী হয়েছে, সুপ্রিম কোর্ট আমরা মানি না। ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্ট না মানলে যেটা সুপ্রিম কোর্টের যেই রায় আমাদের পক্ষে যাবে সেটা মানি, যে রায় পক্ষে যাবে না সেটা মানি না। সুপ্রিম কোর্ট এটাকে অসাংবিধানিক বলে রেখেছে কত 1988 সালে। স্থানীয় সরকার নিয়ে যে কমিশন গঠন করার কথা বলা হচ্ছে, এটা নতুন একটা ধারণা। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? স্থানীয় সরকার এখন অনেক শক্তিশালী করা হবে এবং তাদের নিজেদের আয় দিয়ে নিজেরা চলবে। যদি নিজেরা আয় করতে না পারে সেই ক্ষেত্রে হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে যাবে। স্থানীয় সরকার কি করবে না করবে এইটা সংসদে আইন দ্বারা, আমাদের ইউনিয়ন পরিষদের আইন আছে, উপজেলা পরিষদের আইন আছে, পৌরসভার আইন আছে, জেলা পরিষদের আইন আছে, সিটি কর্পোরেশন আইন আছে। তো তাদের আয় ব্যয় কিভাবে চলবে, কাজ বেশি না করবে, ওইসব আইনে বলে থাকার কথা। এটাতে যদি সাংবিধানিক কমিশনের কোনো দরকার নেই। সংবিধানে জাস্ট সংবিধানে বলা থাকে যে স্থানীয় সরকার থাকবে, তারা যেটা বলা আছে তারা স্থানীয় উন্নয়ন করতে পারবে, তারা কর আরোপ করতে পারবে। এর থেকে বেশি সংবিধানে বলা থাকে না, বাকিটা আইন করে করতে হয়। এখন সবচেয়ে এখন আমাদের যেটা হচ্ছে যে এত কিছু সংবিধানে থাকলে একটা মোটামুটি 600-700 পৃষ্ঠার একটা সংবিধান, আমরা একটা 600-700 পৃষ্ঠার একটা সংবিধান পাবো। এগুলি খুবই এগুলি আমার কাছে মোটেও ইভেন আলোচনা করার উপযুক্ত না। স্যার, পুরো সংবিধান সংস্কারের যে সারসংক্ষেপটা আপনি দেখেছেন, আপনি ওভারঅল যদি একদিন মূল্যায়ন করেন। না, ওভারঅল তো এটা হলো একটা আলোচনার জন্য ওনারা একটা খসড়া প্রস্তাব দিয়েছে, তাই তো এটা নিয়ে আলোচনা হবে। এই যে কিছু ভালো দিক আছে, ওনাদের যুক্তিটা পুরো রিপোর্ট পেলে হয়তো বোঝা যাবে। কিন্তু এগেইন মূল কথা হলো যে সংবিধান নিয়ে একটা আলোচনা হওয়ার দরকার ছিল। আলোচনা আমাদের যে সংশোধনগুলি পার্লামেন্টে হয়েছে 17 বার, বাস্তবিক অর্থে তেমন কোনো আলাপ আলোচনা ছাড়াই সংশোধন হয়েছে। তো একটা আলাপ আলোচনার জন্য সূত্রপাত হলো রাজনৈতিক দলের বাইরে সুশীল সমাজ, আইনজীবী, আইনের ছাত্র, শিক্ষক, সবাই এটা নিয়ে আলোচনা করবে। যারা দেশের রাজনৈতিক কাঠামো সম্পর্কে সবাই আলোচনা করবে। তবে শেষ বিচারে এটা নির্বাচনের পরে যেই দল জয়ী হবে এবং সে হয়তো দরকার হলে অন্যদের সাথে কথা বলে 2/3 কাঠামো নিয়ে এটা বাস্তবায়ন হবে। বাস্তবায়নের আগে যদি এখন কয়েক মাস ধরে আলোচনা হয়, আমার মনে হয় যে সংবিধান সম্পর্কে জনসচেতনতা বাড়বে, এগুলি সম্পর্কে জনগণও অনেক বেশি ওয়াকিবহাল হবে। এই অর্থে একটা শুভ সূচনা হয়েছে। 72-এর সংবিধান এটাকে রহিত করা বা এটাকে বাতিল করার একটা বড় ধরনের দাবি আসছিল ছাত্র সমাজের পক্ষ থেকে, বিশেষ করে বৈষম্য ছাত্র আন্দোলন, নাগরিক সমাজ। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? 72 সংবিধানের মূল্যায়নটা যদি একটু করেন। 72-এর সংবিধানটা খুবই ভালো সংবিধান। 72-এর রাজনৈতিক প্রেক্ষাপটে হয়তো জানেন না, 1976 সালে যখন জিমি কার্টার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন হলো, ওইটা ছিল আমেরিকান বাস্তবিক অর্থে সার্বজনীন ভোটাধিকার প্রয়োগের প্রথম নির্বাচন 1976 সালে। আর আমাদের গণপরিষদের নির্বাচন 1970 সালে আমরা সার্বজনীন ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচন করেছি, কিন্তু সবাই নির্বাচনে ভোট দিয়েছিল। তো ওই সময়ের ওই রাজনৈতিক প্রেক্ষাপটে মার্টিন লুথার কিংতে আমেরিকাতে খ্রিস্টানরা ভোট পেয়েছে কাগজে কলমে 1963 সালে। ওইটার প্রথম বাস্তবায়ন হয়েছে 1976 সালে, আমাদের অনেক পরে। তো ওই সময় রাজনৈতিক প্রেক্ষাপটে 72-এর সংবিধানটা নিঃসন্দেহে খুব ভালো সংবিধান। এখন ওখানে 153টা অনুচ্ছেদ আছে। হ্যাঁ, 1-2টা অনুচ্ছেদে এখন 50 বছর পরে আপনি তো খুব ধরতেই পারবেন। তারপরে যেটা দুর্ভাগ্য হয়েছে যে 17 বার যে সংশোধনগুলি হয়েছে, প্রায় প্রত্যেকটা সংশোধনই 1টা বা 2টা সংশোধন বাদ দিয়ে প্রত্যেকটা সংশোধনই কিন্তু এই 72-এর সংবিধানকে অবমূল্যায়ন করেছে। ভালো দিকগুলি সরিয়ে নিয়েছে, অনেক খারাপ দিক যোগ করেছে। এই 17টা সংশোধনের যে যাত্রাপথ, 72-এর যেটা ভালো জিনিস ছিল
তাকে আমরা আরো ভালো না করে আরো খারাপ করেছি। এটা ৭২-এর সংবিধানের দোষ না।